গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন রয়েছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাবে আজকের প্র্যাকটিস সেটে এবং ক্লাসটাকে একবার প্রত্যেকে শেয়ার করে দেবে প্রতিদিনের মতো, যেন প্রত্যেকে আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। প্রথম প্রশ্ন তোমাদের সামনে রয়েছে, প্রত্যেকে করার চেষ্টা করবে প্রতিদিন। আমি যেভাবে বলেছি ক্লাসের মধ্যে তোমরা প্রত্যেকটা প্রশ্ন আমি করার আগে অ্যাটলিস্ট তোমরা করার চেষ্টা করবে, যেন ক্লাসের মধ্যে প্র্যাকটিস এবং রিভিশন দুটোই হয়ে যায় আমাদের। চলো তাহলে প্রথম প্রশ্ন কি বলছে, পরিমিতি চ্যাপ্টার থেকে রয়েছে। বলছে কঠিন গোলার্ধের সংখ্যা নির্ণয় করুন যার প্রতিটি ব্যাস 6 সেমি। কঠিন গোলার্ধের সংখ্যা নির্ণয় করতে বলছে যার প্রতিটির ব্যাস, আমার একটা গোলার্ধ রয়েছে যার ব্যাস বলে দিয়েছে, পুরোটার দৈর্ঘ্য বলে দিয়েছে 6 সেমি। তাহলে বলছে এরকম কয়টা গোলার্ধ হবে সংখ্যা নির্ণয় করতে বলেছে, যা 12 সেমি এবং ব্যাস 6 সেমি উচ্চতার একটি কঠিন ধাতব সিলিন্ডারকে গলিয়ে তৈরি করা যেতে পারে। অর্থাৎ একটা ধাতব কঠিন সিলিন্ডার রয়েছে, সিলিন্ডার বলতে কি স্যার, চোঙের কথা বলছে। এই সিলিন্ডার রয়েছে যার উচ্চতা হচ্ছে 12 সেমি আর ব্যাসটা কত বলে দিয়েছে 6 সেমি। যার ব্যাস হচ্ছে 6 সেমি এবং উচ্চতা হচ্ছে 12 সেমি বিশিষ্ট একটা চোঙকে, ধাতব চোঙকে গলিয়ে আমার এইটাতে গোলকে পরিণত করতে গেলে এই ধরনের কয়টা গোলক পাবো আমাকে জিজ্ঞাসা করেছে। তার মানে দেখো, তুমি একটা পদার্থকে এই জিনিসটাকে গলাচ্ছ মানে কি, এর আয়তনটাকে তুমি গলাচ্ছ। এর যে আয়তনটা পাবা, এর আয়তন থেকে তুমি এই জিনিসটা তৈরি করছো। তাহলে আগে আমরা এর আয়তন বের করব, তার মানে এটাকে গলিয়ে এটা তৈরি করছো, তার মানে এর আয়তনটা কত হবে, কম হবে এর চাইতে। তাহলে এই ধরনের আয়তন বিশিষ্ট কয়টা গোলক তৈরি করতে পারবো, তাহলে এর আয়তন দ্বারা যদি এর আয়তনকে আমরা ভাগ করে দিই তাহলে পেয়ে যাব সংখ্যাটা যে কতটা গোলক তৈরি করতে পারবো। তাহলে দেখো এর ব্যাস বলেছে 6 সেমি, তাহলে ব্যাসার্ধ কি হয়ে যাবে স্যার, ব্যাসার্ধ হয়ে যাবে ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাসার্ধ অর্ধেক কত হয়ে যাবে 3, তারপরে ব্যাসার্ধ পেয়ে গেলাম 3, উচ্চতায় এইচ এর ভ্যালুটা কত দিয়ে দিয়েছে 12। তাহলে আমরা চোঙের, লিখে নাও কিন্তু ইম্পর্টেন্ট ফর্মুলা, চোঙের আয়তনের ফর্মুলা কি হয়ে যাবে স্যার, পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ঘন একক বলতে সেমিতে থাকলে সেমি কিউব, আয়তন যখনই বের করব কিউব হয়ে যাবে, এককগুলোতে কিউব হয়ে যাবে, সেমি থাকলে সেমি কিউব, মিটার থাকলে মিটার কিউব। তাহলে আয়তন আমরা এটা পেয়ে গেলাম। তাহলে দেখো পাই রেখে দিলাম, এখন আমরা ভ্যালু পুট করবো না। আর কত আছে 3, তাহলে আর স্কোয়ার মানে কি স্যার, 3 গুণিত 3 গুণিত এইচ এর ভ্যালু কত আছে স্যার 12 বসে দাও। তাহলে আমরা এর আয়তনটা পেয়ে গেলাম এটা। এবার এটাকে গলিয়ে তৈরি করছে এটা, তাহলে এর আয়তন বের করো। এর ব্যাস বলেছে 6, তাহলে ব্যাসার্ধ আর কত হয়ে যাবে স্যার, আর হয়ে যাবে 3। এর ব্যাসের অর্ধেক হয় ব্যাসার্ধ, তাহলে এর আয়তন কি হয়ে যাবে স্যার 4/3। গোলার্ধের, সম্পূর্ণ গোলার্ধের আয়তনের ফর্মুলাটাও লিখে নাও তোমরা, 4/3 পাই আর কিউব। আমরা যখন একসঙ্গে প্রশ্নগুলো একের পর এক করব, প্রত্যেকটা প্র্যাকটিস সেটে নতুন নতুন টাইপের অঙ্ক থাকবে এবং এই ক্ষেত্রে আস্তে আস্তে আমাদের সমস্ত ফর্মুলাগুলো কভার হয়ে যাবে এবং প্রত্যেকটা ফর্মুলা যখনই তোমরা নতুন দেখতে হবে সেগুলোকে নোট খাতায় তুলে নেবে। তাহলে দেখো 4/3 রেখে দাও, পাইও রেখে দাও, আর আর এর মান কত আছে 3, তাহলে 3 কিউব মানে কি স্যার 3 গুণিত 3 গুণিত 3। তার মানে এটাকে গলিয়ে তুমি এটা তৈরি করছো, এর আয়তনটা কিন্তু ছোট। তাহলে এই ধরনের গোলার্ধ তুমি কয়টা পাবে, তাহলে চোঙের আয়তনটাকে ভাগ করে দিব আমরা কার আয়তন দ্বারা স্যার, গোলার্ধের আয়তন দ্বারা। তাহলে গোলার্ধের আয়তন দ্বারা ভাগ করে দাও, 3 গুণিত 3 গুণিত 3। তাহলে ভাগ করলে কত হবে স্যার, দেখো পাই পাই কেটে গেল, একটা 3 দুটো 3, একটা 3 দুটো 3 কাটলো, আর এখানকার 3টা, আচ্ছা এখানে 4 আছে উপরে, 4 কাটো, 3 4 12। তাহলে এই 3 আবার এই 3 কাটবে, এই 3টা যেহেতু আমার নিচে আছে সেই জন্য এটা উল্টিয়ে চলে যাবে উপরে স্যার। কোথায় চলে যাবে, উপরে। তাহলে উপরে থাকবে কি স্যার, শুধুই 3, কারণ প্রত্যেকটা সংখ্যা আমার কেটে গিয়েছে, থাকলো 3। তাহলে কয়টা স্যার গোলার্ধ পাবো আমরা, গোলার্ধ পাবো 3টা। তাহলে এই চোঙটাকে যদি গলিয়ে আমরা এটা তৈরি করতে চাই তাহলে এই ধরনের কয়টা জিনিস পাবো, 3টে। যখনই বলবে কোনো পদার্থকে গলিয়ে অন্য একটি পদার্থ তৈরি করছি তাহলে ওই ধরনের কটা পদার্থ পাবো, তাহলে এর আয়তনটা, যাকে গলাবো আমরা তার আয়তনটা বের করো, আর যে জিনিসটা তৈরি করব তার আয়তনটা বের করো, করে এটার আয়তনটা অর্থাৎ যে জিনিসটা তৈরি করছি তার আয়তন দ্বারা ভাগ করে দিব, যে জিনিসটা গলিয়ে আমরা তৈরি করছি তার আয়তনকে আমরা ভাগ করে দিব, পেয়ে যাব কতটা পাবো আমরা, সেই উত্তরটা পেয়ে যাব। চলো পরের প্রশ্ন দেখবে স্যার। চলো পরের প্রশ্ন কি বলছে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য উহার প্রস্থের 3 গুণ। যদি উহার ক্ষেত্রফল 1200 বর্গমিটার হয় তাহলে তার উহার প্রস্থ কত।
অর্থাৎ ওই আয়তক্ষেত্রের আমার প্রশ্নটা কত জিজ্ঞাসা করেছে। আশা করি স্যার তোমরা করতে পারবে, কারণ কালকের প্র্যাকটিস সেটে আমরা এই টাইপের প্রশ্ন করলাম এবং প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ডিটেলসে বলে দিয়েছি। আজকে কিন্তু অত ডিটেলসে বলবো না, কারণ কালকে আমি পুরো কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি। এই টাইপের অঙ্ক দুটো ছিল কালকের ক্লাসে। তাহলে চলো, একটা আয়তক্ষেত্র রয়েছে, বলেছে যার দৈর্ঘ্যটা হবে আমার প্রস্থের 3 গুণ। তাহলে প্রস্থ যদি এক্স মিটার হয়, এক্স হয়, তাহলে দৈর্ঘ্যটা কত হয়ে যাবে স্যার? 3 গুণ, অর্থাৎ 3x। প্রস্থ এক্স হলে দৈর্ঘ্য হবে তার 3 গুণ, তাহলে 3x হয়ে গেল। তাহলে বলেছে তার উহার ক্ষেত্রফল 1200 কি বলেছে? বর্গমিটার। তার মানে দেখো, দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি জানি স্যার? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে দাও, 3x ইন্টু x। তাহলে এটা পেয়ে গেলাম ক্ষেত্রফল, আর এর মানটাই আমাকে প্রশ্নে বলে দিয়েছে স্যার 1200 বর্গমিটার। কিসে বল? বর্গমিটারে। তাহলে দেখো, 3 দ্বারা কাটবো, 3 4 1200, 400। তাহলে এক্স আর এক্স গুণ করলে কত হয়ে যাবে? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার সমান 400 পেলাম। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? স্কোয়ার উঠাবো, ওপারে কি হয়ে যাবে স্যার? রুট হয়ে যাবে স্কোয়ার উঠাতে গেলে। তাহলে 400। তাহলে 400কে আমরা কি লিখতে পারি? 20 গুণিত 20, তাই তো স্যার? তার মানে এক্স এর ভ্যালুটা কত হয়ে যাবে? রুটের মধ্যে থেকে দুটো জিনিস থাকলে কি বের হবে? একটা। দুটো 20-র জন্য একটা 20 বের করে দাও। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে গেল? 20। আমাকে কি জিজ্ঞাসা করেছে স্যার? এর প্রস্থ কত, উহার প্রস্থ কত। তাহলে প্রস্থ কি ছিল স্যার? এক্স। তাহলে এক্স এর ভ্যালু তো পেয়ে গেলাম আমরা 20 মিটার। তার মানে আমাদের প্রস্থটা কত হয়ে গেল স্যার? 20 মিটার। যদি আমাকে বলতো এখান থেকে পরিসীমা কত, তাহলে প্রস্থ পেয়ে গেলাম, দৈর্ঘ্য পেয়ে যেতাম 3 × 20, 3 × 60। এবার পরিসীমা মানে কি? 4টা বাহুর যোগফল। 4টা বাহুর যোগফল তুমি করে নিতে, পরিসীমা পেয়ে যেতাম। এখান থেকে যা এবার জিজ্ঞাসা করতে পারে আমরা বের করতে পারবো। যদি কর্ণের দৈর্ঘ্য বের করতে পারে, তাহলে কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবো। তোমাদেরকে অলরেডি ফর্মুলা লিখে দিয়েছি কর্ণের দৈর্ঘ্য কিভাবে বের করতে হয়। চলো পরের প্রশ্নে, 30 জন পুরুষের গড় বয়স 25 বছর। 30 জন পুরুষের গড় বয়স হচ্ছে 25 বছর। গড়ে 30 বছর বয়সী 5 জন নতুন পুরুষ তাদের সাথে যোগ দিয়েছে। সব পুরুষের একত্রে গড় বয়স নির্ণয় করো। তাহলে দেখো, 30 জন পুরুষের গড় বয়স স্যার কত আছে? 30 জন, আচ্ছা 30 জন পুরুষের গড় বয়স হচ্ছে 25। তাহলে 30 জন পুরুষের যদি গড় বয়স 25 হয়, তাহলে মোট বয়স কত হবে? 30 জন পুরুষের মোট বয়স, অর্থাৎ 30 জন পুরুষের বয়সের সমষ্টি কত হয়ে যাবে? গড়কে আমরা কি করে দিই? লোক সংখ্যা দ্বারা গুণ করে দিলে আমরা সমষ্টিটা পেয়ে যাবো। তাহলে গুণ করে দাও, 3 × 25 = 75, 750। অর্থাৎ 30 জন লোক যাদের বয়সের গড় হচ্ছে 25 করে, তাদের বয়সের সমষ্টি কত হবে? 30 জন পুরুষের 750 পেয়ে গেলাম। এবার বলছে 5 জন নতুন পুরুষ তাদের সাথে যোগ দেয়, যাদের গড় কত বলেছে? 30 বছর। 30 বছর বয়সী গড় এর পুরুষ কি করছে? আমার 5 কম যোগ দিচ্ছে। তার মানে 5 জন পুরুষ আর যোগ দিচ্ছে, যাদের গড় বয়সটা হচ্ছে 30 করে। তাহলে তাদের মোট বয়স কত হবে? 3 × 5 = 15, 150। তার মানে 30 জন, আচ্ছা 30 জন পুরুষ যাদের গড় বয়স হচ্ছে 25 বছর করে, তাদের সমষ্টি কত পেলাম বয়সের? 750। এবার নতুন 5 জন যুক্ত হচ্ছে, যাদের গড় বয়স হচ্ছে 30, তাহলে তাদের বয়সের সমষ্টি কত? 150। এবার বলেছে তাদের সম্পূর্ণ ব্যক্তির এবার গড় বয়স কত আমাকে নির্ণয় করতে বলছে। কি বলছে? সব পুরুষের একত্রে গড় কত। তাহলে আমরা গড় বের করার নিয়ম কি জানি? মোট তাদের বয়সের সমষ্টি, তাদের বয়সের সমষ্টি কত আছে? 750, 150। তাহলে 750 যোগ 150 বাই কতজন ব্যক্তি আছে স্যার? আগে ছিল 30, এখন 5 জন যুক্ত হয়েছে। তাহলে 30 আর 5 কত হয়ে গেল স্যার? 35, 35। তাহলে 750 আর 150 যোগ করলে কত হয়ে যাবে স্যার? 900 বাই কত হয়ে গেল স্যার? 35। তাহলে কাটাকাটি করো 5 দ্বারা, 5 × 7 = 35। 5 দ্বারা যদি করি, 5 × 5, 5 × 8 = 40, 0, 180/7। তাহলে কত হয়ে যাবে? ভাগ করে দাও 180-কে। 7 × 7 = 14, 4, 0, 5 × 7 = 35। তাহলে নামলো কত স্যার? 5। তার মানে কত হয়ে গেল? 25 × 5 = 7 বছর। তার মানে এই 5টা যাবে উপরে, এই 7টা নিচে আসবে। 25 × 5 = 7 বছর হয়ে যাবে কি? এই সব পুরুষদের বয়সের গড় একত্রে পেয়ে গেলাম আমরা। চলো, এটা নতুন করে বেশি বুঝিয়ে বলতে হবে না, কারণ এই টাইপের প্রশ্ন আমরা প্রায় দেখতে পাচ্ছি এবং পরীক্ষা হলেও তোমরা নিজের প্রশ্নে একটা প্রশ্ন দেখতে পাবে এই টাইপের স্যার, গড় থেকে, অ্যাভারেজ থেকে। চলো তারপরে কি বলছে? একটি ক্লাসে 50 জন শিক্ষার্থী রয়েছে। একটি ক্লাসে 50 জন শিক্ষার্থী রয়েছে স্যার। কতজন? টোটাল 50 জন শিক্ষার্থী রয়েছে। যদি ছেলেদের সাথে মেয়েদের সংখ্যার অনুপাত 16:9 হয়। ছেলেদের সঙ্গে অর্থাৎ বালকদের সঙ্গে, অর্থাৎ ছেলেদের সঙ্গে মেয়েদের সংখ্যার অনুপাতটা কত বলেছে? 16:9
9, অর্থাৎ 16 জন যদি ছেলে থাকে তাহলে 9 জন থাকবে মেয়ে। তাহলে ছেলে আর মেয়ে মিলিয়ে স্যার টোটাল কত হয়ে গেল স্যার? 16 আর 9 যোগ করে দিলে কত পেয়ে যাব? 25। কিন্তু আমাকে বলছে মোট শিক্ষার্থী 50 জন, আর আমরা এখানে ছেলে মেয়ে মিলিয়ে মোট শিক্ষার্থী কতজন পেলাম? 25। তার মানে এই 25 ইউনিটের মানটা কত বলছে স্যার? 50। তাহলে একের মান কত হয়ে যাবে স্যার? 50/25, তাহলে কাটলে গেলে 2। তাহলে 1 ইউনিটের মান আমরা যেটা পাই সেটার সঙ্গে আমরা কাকে গুণ করি স্যার? বয় কত আছে? বয় আছে 16। তার মানে একের মান যেটা পাবো সেটা দ্বারা বয়কে গুণ করে দিব, তাহলে কত হয়ে যাবে? 32। তার মানে ছেলেদের সংখ্যা কত পেয়ে গেলাম? 32। এখানে গার্লস অর্থাৎ মেয়েদের সংখ্যা বের করি, তাহলে কি পেয়ে যাব? মেয়েদের কত ছিল? 9। 9 এর সঙ্গে কি গুণ করে দেবো? এই 1 ইউনিটের মানটা। 1 ইউনিটের মান কত আছে? 2। 9 2 18। তাহলে ছেলেদের সংখ্যা হচ্ছে 32, মেয়েদের সংখ্যা হচ্ছে 18। এবার আমাকে কি জিজ্ঞাসা করেছে? বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের সংখ্যার মধ্য অনুপাত কি হবে? সংখ্যার মধ্য অনুপাত। তাহলে দেখো দুটো সংখ্যা পেয়ে গেলাম, ছেলের সংখ্যা মেয়ের সংখ্যা। এবার এই দুটো সংখ্যার আমাকে বলেছে মধ্য অনুপাত বের করো। দেখো আমাকে অনুপাত সমানুপাতেরই অঙ্ক এটা। এবার কি বলেছে? আমাকে মধ্য অনুপাত বের করে। তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম মধ্য অনুপাত বের করার সূত্র হচ্ছে √, দুটো সংখ্যার গুণফল বসিয়ে দিব। তাহলে দেখো 32কে আমরা কি লিখতে পারি? 16 2 32। 16 2 32 গুণে 18কে কি লিখতে পারি? 2 গুণিত 9, 9 2 18। তাহলে দেখো আমরা জানি 16 কার স্কোয়ার? 4-এর স্কোয়ার। তার মানে 16 থেকে কয়টা 4 বেরোবে? একটা 4। এখানে দুটো 2 আছে, তার মানে কটা 2 বেরোবে? একটা 2। 9 কার স্কোয়ার স্যার? 3-এর স্কোয়ার। তার মানে কয়টা 3 বেরোবে? একটা 3। তাহলে কত হয়ে গেল? 3 দুগুণে 6, 4 6 24। তার মানে মধ্য সমানুপাতটা কত হয়ে গেল? ছেলে এবং মেয়েদের সংখ্যার মধ্য অনুপাতটা হয়ে গেল 24 স্যার। মধ্য অনুপাত বের করার নিয়ম হচ্ছে সংখ্যা দুটির গুণ করে √, করে দিব, মানটা বের করো। এবার কিভাবে মানটা বের করলাম? 32কে যদি ভাঙো তাহলে 16 গুণিত 2 পাবে। 18কে ভাঙো 2 গুণিত 9, অর্থাৎ 9 2 18। তাহলে 16 কার স্কোয়ার স্যার? 4-এর স্কোয়ার। 16কে আমরা কি লিখতে পারি? 4 গুণিত 4। তাহলে 4 গুণিত 4, রুটের মধ্যে দুটা 4 থাকা মানে কি একটা বেরোবে, তাহলে একটা বের করে দাও। এবার এখানে দেখো দুটো 2 আছে গুণ করে, তার মানে একটা 2 বেরোবে, একটা 2 বের করে দাও। 9 মানে কি স্যার জানি আমরা? 3 গুণিত 3, তাহলে একটা 3 বেরোবে, একটা 3 করবো 24। এখানে দেখো এই জিনিসটা আর একবার বলে দিচ্ছি। 50 জন টোটাল শিক্ষার্থী আছে, আর ছেলে এবং মেয়েদের সংখ্যার অনুপাতটা বলেছে 16 আর 9। তাহলে 16 জন যদি ছেলে থাকে, মেয়ে থাকবে 9 জন। তাহলে ছেলে এবং মেয়েদের মোট সংখ্যা কত হয়ে গেল? 16 আর 9 25, যোগ করে দিলে 25। এবং ছেলে মেয়ে মিলিয়ে আমাকে মোট শিক্ষার্থীর কথা বলেছে 50। তাহলে 25-এর মানটা বলছে 50। তাহলে একের মান কত পেয়ে? 50 বাই আমার কত? 25 সমান 1 ইউনিটের মান, একের মানটা পেয়ে গেলাম 2। এবার তাহলে ওই ক্লাসে ছেলের সংখ্যা কত হবে স্যার? ছেলের সংখ্যা কি? 1 ইউনিটের মান যেটা পাবো সেটা দ্বারা গুণ করে দিব। ছেলের সংখ্যা কত ছিল? 16। 16 গুণিত 2, তাহলে পেয়ে গেলাম 32। ছেলের সংখ্যা 32। মেয়ের সংখ্যা কত ছিল? 9। তাহলে 9-এর সঙ্গে কাকে গুণ করে দেবো? 1 ইউনিটের মান যেটা পেলাম সেটাকে 2, তাহলে 9 2 18। এখানে ছেলে এবং মেয়ের সংখ্যা পেয়ে গেলাম। এবার আমাকে বের করে নিতে হবে মধ্য সমানুপাত। মধ্য সমানুপাত বের করার নিয়ম কি? √, সংখ্যা দুটির গুণফল। আমাকে যদি বললো যে ডিরেক্টলি যদি বলে দিত আমাকে 40 এবং 50-এর মধ্যে সমানুপাত বের করো, তাহলে কি হতো স্যার? √40 গুণিত 50। সেখান থেকে আমরা মান বের করব। চলো নেক্সট প্রশ্ন দেখবে স্যার প্রত্যেকে। কি বলছে? একটি গাড়ি 51 কিমি/ঘন্টা বেগে চলছে। একটা গাড়ি যার স্পিড বলেছে স্যার 51 কিমি/ঘন্টা, কিমি/আওয়ার। তাহলে বলছে সকাল 10টা 40 থেকে কটা থেকে চলছে স্যার? সময়টা বলে দিয়েছে 10টা 40 থেকে শুরু করে আমার দুপুর 1টা পর্যন্ত। দুপুর কয়টা পর্যন্ত? 1টা পর্যন্ত গাড়িতে ভ্রমণ করার দূরত্ব কত? অর্থাৎ আমাকে দূরত্ব অর্থাৎ ডিস্টেন্সটা বের করতে বলেছে। বলছে যে এক গাড়ি 51 কিমি/ঘন্টা গতিবেগে চলছে। ধরো তুমি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছ, তোমার গার্লফ্রেন্ডের বাড়ি অনেক দূরে, তুমি দেখা করতে যাচ্ছ বাইক নিয়ে। বাইকটা তুমি চালাচ্ছ 51 কিমি/ঘন্টা গতিবেগে। তুমি বাড়ি থেকে 51 কিমি/ঘন্টা গতিবেগে কনস্ট্যান্টলি গাড়ি চালাতে শুরু করলে। এবার কি করছো? তুমি 10টা 40 থেকে বাড়ি থেকে বেরিয়েছো। তোমার গার্লফ্রেন্ড বলেছে যে আমি দুপুরে টিউশন আছে আমার, ওই টিউশন যাব না, আজকে আমি তোমার সঙ্গে দেখা করব, সেই পার্কে আসবে। তুমি সেই পার্কে যাচ্ছ। এবার 10টা 40-এ স্যার বাড়ি থেকে বেরিয়েছো, এবার 1টাতে গিয়ে পৌঁছালে। 1টাতে গিয়ে কি করছো? পার্কে তুমি পৌঁছাচ্ছ, তুমি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করছো। তাহলে কতক্ষণ সময় লাগলো আগে এটা বের করো। আগে তুমি 10টা 40 থেকে গাড়ি চালাতে শুরু করেছো আর 1টাতে পৌঁছাচ্ছ, তাহলে কতক্ষণ লাগলো? তাহলে দেখো 10টা 40 থেকে 1টা, তাহলে 10টা 40 থেকে 11টা বাজতে কতক্ষণ দেরি আছে? আর 20 মিনিট। যেহেতু 10টা 40-এ শুরু করেছো, 20 মিনিট পর 11টা বেজে যাবে, তার মানে 20 মিনিট।
প্লাস মানে 11টা বাজতে করতে তুমি 20 মিনিট গাড়ি চালিয়ে নিলে, এবার আমার 11টা বেজে গেল, 11টা থেকে 1টা এবার কয় ঘন্টা যাচ্ছে, 11, 12, 1, 12, 1, 2 ঘন্টা, তার মানে 2 ঘন্টা 20 মিনিট তুমি গাড়ি চালালে, তাহলে 2 ঘন্টা 20 মিনিট আছে, 20 মিনিটটাকেও আমাদেরকে কিসে পরিণত করতে হবে, ঘন্টাতে, যেহেতু আমরা বলেছিলাম এককগুলো একই এককে থাকতে হবে। তাহলে দেখো 20 মিনিট সমান কত হয়ে যাবে, 20/60 ঘন্টা, তাহলে এত ঘন্টা প্লাস 2 ঘন্টা, তাহলে কত হয়ে যাবে, কাটো 3, তাহলে 1/3 প্লাস 2 ঘন্টা, তাহলে দেখো 3 2 6 আর 1 7, 7/3 ঘন্টা। তার মানে তুমি মোর গাড়ি চালিয়েছো কতক্ষণ, 7/3 ঘন্টা তুমি গাড়ি চালিয়েছো। আর কত স্পিড স্যার, 51 কিমি। তাহলে কত দূরে তোমার গার্লফ্রেন্ডের বাড়ি স্যার, দূরত্বটা কত হয়ে যাবে, আমরা কি জানি, বেসিক থেকে জানি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, অর্থাৎ বেগ সমান দূরত্ব বাই সমান, তাহলে ডিস্টেন্স সমান কি হয়ে যাবে স্যার, এই দুটোর গুণফল, স্পিড ইন্টু টাইম, তাই তো। তাহলে দেখো স্পিড কত ছিল স্যার, 51 কিমি, ইন্টু টাইম কত ছিল স্যার, 7/3 ঘন্টা। তাহলে দেখো কাটো 3 দ্বারা, 3 1 3, 3 8 24, তাহলে থাকলো কত, 18 গুণিত 7, 18 গুণিত 7, তার মানে 7 8 56, 6 হাতে হলো 5, 7 5 12, 126 কিমি। কত কোথায় রয়েছে স্যার 126 কিমি, আচ্ছা একটু মনে হচ্ছে ভুল হয়েছে আমার ক্যালকুলেশনে, 3 1 3, 2 আর 1, আচ্ছা 3 7 21 হবে, সরি স্যার 3 7 21, 17 গুণিত 17 গুণিত কত হয়ে যাবে, 7 7 7 49, 9 হাতে হলো 4, 7 4 11, তার মানে কত হয়ে গেল স্যার, 119 কিলোমিটার। তাহলে তোমার গার্লফ্রেন্ড কত দূরে তোমাকে দেখা করতে ডেকেছিল, 119 কিলোমিটার দূরে দেখা করতে ডেকেছিল। আশা করি বুঝতে পেরে গেছো। সময়টা বলে দিয়েছে 10:40 থেকে 1টা। আর তোমাদের প্রশ্ন কিন্তু এই টাইপেরই থাকবে, প্রশ্ন প্রচুর সহজ, এখানে যে ক্যালকুলেশন মিস্টেক করে দিল তার প্রশ্নের অ্যান্সারও ভুল আসবে, এমনকি সময়টাও নষ্ট হবে। তাহলে এই টাইপ এখান থেকে আমার টাইমটা বের করতে হবে, 10:40 থেকে 11টা বাজতে স্যার কতক্ষণ দেরি আছে, 20 মিনিট, তার মানে 20 মিনিট গাড়ি চালালে প্লাস 11টা বেজে গেল, 11টা থেকে 1টা কত ঘন্টা স্যার হচ্ছে, 12 1 2 ঘন্টা প্লাস 2 ঘন্টা, 20 মিনিট 2 ঘন্টা, তাহলে মিনিটটাকে আমরা ঘন্টাতে পরিণত করব। মিনিট থেকে স্যার ঘন্টাতে পরিণত করতে গেলে কি জানি আমরা, 60 মিনিট সমান হচ্ছে 1 ঘন্টা, তাহলে 60 দ্বারা ভাগ করে দেবো, পেয়ে যাবো ঘন্টায়, 1/3 ঘন্টা প্লাস 2 ঘন্টা যোগ করলে পেয়ে যাবো 7/3 ঘন্টা। সময় পেয়ে গেলাম, স্পিড পেয়ে গেছি, ডিস্টেন্স পেয়ে গেলাম, গার্লফ্রেন্ডের সঙ্গে দেখাও হয়ে গেল 119 কিলোমিটার দূরে। চলো পরের প্রশ্ন দেখবে স্যার কি বলছে, বার্ষিক চক্রবৃদ্ধি হারে 8% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে আচ্ছা একজনের মূলধন 3 বছরে 19,683 হয়ে যায়, তাহলে প্রিন্সিপাল অর্থাৎ মূলধনটা কত হবে। আচ্ছা কত পার্সেন্ট স্যার বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারটা, আর ইকুয়াল টু 8%, একেবারে সহজ স্যার। পরের প্রশ্ন আগে আমি দেখতে যাব না, পরের লাইন কি বলেছে, 8% মানে কি জানি স্যার, 8/100, কাটাকাটি করো, 4 2 8, 4 25 100, অর্থাৎ 2/25, কি স্যার, রাইট। তার মানে প্রিন্সিপাল অর্থাৎ মূলধন আর অ্যামাউন্ট, মূলধন আর অ্যামাউন্ট, বার্ষিক বলেছে মানে কি 1 বছরের কথা বলছে, 1 বছরে আমার 25 টাকা থেকে সুদে আসলে সুদ কত বাড়ছে, 2 টাকা, তার মানে 1 বছরে 25 টাকা যদি ইনভেস্ট করো সুদে, তাহলে 1 বছর পরে 2 টাকা সুদ পাবে, তাহলে অ্যামাউন্টটা কত হয়ে যাবে স্যার, 27 টাকা, অর্থাৎ সুদে আসলে কত হয়ে যাবে, তোমার 25 টাকাটা হয়ে যাবে 1 বছর পরে 27 টাকা, তাই তো। তাহলে এভাবে টাইমটা বলেছে আমার 3 বছরের কথা, তাহলে 3 বছর বলতে কি স্যার, 3 বার লিখে দাও, 25 25 27 27, এবার আমরা করব তিনটের গুণফল, 25 গুণিত 25 গুণিত 25, 27-এর গুণফল করো, 27 গুণিত 27 গুণিত 27, তাহলে আমরা পেয়ে গেলাম এত টাকা। যদি তুমি প্রথমে লাগিয়ে থাকো তাহলে 3 বছর পরে তোমার টাকাটা এত হয়ে যাবে, কিন্তু আমাকে প্রশ্নে যে বলছে যে এত না, কত বলেছে, 19,683, তার মানে এতর মানটা 27 গুণিত 27 গুণিত 27-এর ভ্যালুটা কত বলেছে স্যার, 19,683, 19,683, তাই তো। তাহলে একের ভ্যালুটা কি হয়ে যাবে স্যার, 19,683 বাই 27 গুণিত 27 গুণিত 27, তাহলে 1 ইউনিটের মান যদি এত হয় স্যার, তাহলে আমাদের মূলধন কত ছিল, 25 গুণিত 25 গুণিত 25, তাহলে 25 গুণিত 25 ইউনিটের মানটা কত হয়ে যাবে স্যার, এটার সঙ্গে আমরা গুণ করে দিব, 25 গুণিত 25 গুণিত 25, তাহলে দেখো 27 দ্বারা যদি কাটি স্যার তাহলে কত হয়ে যাবে, 729, আবার যদি 27 দ্বারা কাটি তাহলে হয়ে যাবে 27, 27 দ্বারা কাটলে 1, তাহলে 1-এর সঙ্গে 25 গুণিত 25 গুণিত 25 করলে কত হবে স্যার,
25 একে 25, 25 সঙ্গে 25 গুণ করো 625, 625 সঙ্গে যদি 25 গুণ করো তাহলে কত হয়ে যাবে স্যার? 15,625, 15,625। তার মানে আমার মূলধনটা কত ছিল স্যার? কত টাকা ইনভেস্ট করেছিল? 15,625 টাকা। এইভাবে এক তো এইভাবে গেল, তোমরা এইভাবে করতে পারো স্যার, একেবারে বেসিক, এটা তো মনে থাকবেই তোমাদের, তোমরা এইভাবে করতে পারো। আর সেকেন্ড টাইপ হচ্ছে এতগুলো স্টেপ জাম্প না করে আমি একেবারে এক লাইনে উত্তর হয়ে যাবে। দেখো কত টাকা ছিল স্যার, কত টাকা হয়েছে আমাকে বলছে প্রশ্নে? 19,683, 19,683 টাকা। 3 বছর হয়েছে, কত বছরে? 3 বছরে। তাহলে দেখো 1 বছরে 8% সুদের হারে 25 টাকা কত হচ্ছে? 2 টাকা বৃদ্ধি পাচ্ছে। তার মানে 25 টাকাটা কত হয়ে যাচ্ছে 2 টাকা বৃদ্ধি পেয়ে? আমার 25 টাকা থেকে 2 টাকা যদি সুদ হয় তাহলে কত হয়ে যাবে 1 বছর পরে? 25 2 27 টাকা। তার মানে 25 টাকাটা হয়ে যাচ্ছে 1 বছর পরে 27 টাকা। তাহলে এত টাকা 1 বছর পরে কত হয়ে যাচ্ছে? আচ্ছা, 25 টাকাটা হচ্ছে 27 টাকা, আর আমার এত টাকা ছিল, তার মানে 27 টাকাটা কত থেকে হয়েছে? 25 থেকে। যেহেতু আমাকে মূলধন বের করতে বলেছে, যেহেতু মূলধন বের করতে বলেছে, তার মানে 25টা উল্টে দিয়ে গুণ করে দাও। কত বছরের কথা বলেছে? 3 বছরে 25/27 গুণিত 25/27। দেখো যদি আমার এটা বলতো যে মূলধন এত আছে, তাহলে 3 বছর পর চক্রবৃদ্ধি সুদ কত হবে, তাহলে আমরা 27/25 দ্বারা গুণ করতাম। যেহেতু 25 টাকা 1 বছর পরে 2 টাকা বৃদ্ধি পাচ্ছে, তাহলে 27 টাকা হয়ে যাচ্ছে। তাহলে আমরা 27/25 দ্বারা গুণ করতাম, তাহলে 3 বছর পরে আমার কত টাকা হতো সুদে আসলে সেটা পেয়ে যেতাম। কিন্তু বলেছে এত টাকা হয়েছে, মূলধন থেকে এত টাকা হয়েছে, তার মানে 27 টাকা থেকে আমার 27 টাকা সুদ হয়েছে কত টাকা থেকে? 25 টাকা থেকে। তার মানে 25 টাকা থেকে আমার 27 টাকাটা হয়েছে কত টাকা থেকে? 25 টাকা থেকে। তার মানে আমরা উল্টে গুণ করে দেব, এত গুণিত এত গুণিত এত। যেহেতু 3 বছর কথা বলেছে, 3 বার গুণ করে দাও, আমরা পেয়ে যাব 27 দ্বারা কাটো 927, কত স্যার? 929, সরি 929, 2 দ্বারা কাটবে 27, 27 দ্বারা কাটবে 1, 6 15,625 হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। এভাবে করতে আরো স্যার। চলো, যার যেটা সুবিধে করবে। পরের প্রশ্ন স্যার দেখবে প্রত্যেকে। কি বলছে নেক্সট প্রশ্ন দেখবে, 47 অর্থাৎ 47, 95 এবং 187 সংখ্যাগুলিকে ভাগ করা হলে সর্বশ্রেষ্ঠ সংখ্যাটি খুঁজুন, প্রতিটি ক্ষেত্রে একই অবশিষ্টাংশ থাকবে। অর্থাৎ এই যে আমার তিনটে সংখ্যা দেওয়া আছে, 47, তারপরে কত স্যার 95 এবং 187, অর্থাৎ 187, এই সংখ্যাগুলিকে অপশনের মধ্যে কোন বৃহত্তম সংখ্যাটা দ্বারা, অপশনের মধ্যে কোন সংখ্যাটা দ্বারা আমি যদি ভাগ করে দিই তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে। অর্থাৎ সেই সংখ্যাটা দ্বারা ভাগ করলে প্রত্যেকটার ক্ষেত্রে ভাগশেষ থাকবে একই। অর্থাৎ যদি আমি 47কে ভাগ করি, যদি ভাগশেষ 2 থাকে, তাহলে 95কে ভাগ করে আমার 2 থাকতে হবে, 187কে ভাগ করে আমার ভাগশেষটা 2 থাকতে হবে। তাহলে এই টাইপের অঙ্ক কি করবে স্যার? দেখো কটা সংখ্যা বলেছে? 47, 95 আর 187, তিনটে সংখ্যা, 47, 95, 187। তাহলে এখানে সবচেয়ে বড় কোনটা স্যার? 187, মনে রাখবে, সবচেয়ে বড়টাকে লিখে দাও 187। তারপরে আচ্ছা, সবচেয়ে বড় এখানে কটা সংখ্যা আছে স্যার? 2টা। এখানে যেহেতু 2টা সংখ্যা আছে, সেই জন্য সবচেয়ে বড় সংখ্যাটাকে 2 বার লিখো, লিখলাম। এরপরে সবচেয়ে বড় সংখ্যা কে আছে? 95, 95টাকে লিখো। তারপরে আর আমরা নিতে যাব না, যেহেতু তারপরে আমার সবচেয়ে ছোট সংখ্যাটাই পড়ে থাকবে। তার মানে সবচেয়ে বড় 2টা সংখ্যাকে লিখলাম। সবচেয়ে বড় সংখ্যাটাকে কতবার লিখবো? এই সংখ্যাটা বাদে কত সংখ্যা আছে? 2টা সংখ্যা, তাহলে 2 বার লিখো। তারপরে কে বড় আছে? 95, 95 এর পরে কে একটা সংখ্যা বেঁচে আছে, তার মানে একবার লিখো 95 কে। তাহলে 187 বিয়োগ বিয়োগ বিয়োগ, সবটিতে বিয়োগ বসাও। 187 থেকে বিয়োগ করে দাও প্রথমে 95, তারপরে কি আছে? 47, 47 বাদ দিয়ে দাও। এবার 95 এর পরে কি আছে? 47, 47 বাদ দিয়ে দাও। 3টা পেয়ে গেলাম। অর্থাৎ বড় সংখ্যাটা থেকে প্রথমে ছোট দুটো সংখ্যাকে বাদ দিব, তারপরে সেকেন্ড লার্জেস্ট অর্থাৎ দ্বিতীয় সবচেয়ে বড় যেটা আছে সেটার থেকে সবচেয়ে ছোট সংখ্যাটাকে বাদ দিব, দিয়ে আমরা বিয়োগফলটা কি পাচ্ছি দেখো, 7 থেকে 5 বা 2, 18 থেকে 92, 0, 140, এখানে বাদ দিলে কত হয়ে যাবে স্যার? 8, 5, 4, 48। তার মানে এই যে বিয়োগ ফল যে 3টা পেলাম, যেহেতু আমাকে সর্ববৃহত্তম সংখ্যা বের করতে বলেছে, তাহলে এই 3টা সংখ্যার যে পেলাম এদের আমরা করে দিব গসাগু। তার মানে 92, 140 আর 48 এর গসাগু করে দাও, 4 দ্বারা দাও, 4 2 8, 3 4 12,
3 4 12, 4 5 20, 4 1 4, 4 2 8। দেখো আর যায় কি, তিনটা সংখ্যাকে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তার মানে গসাগু আমরা কি জানি, এই বাম পাশে যে সংখ্যাটা থাকবে সেটাই হয়ে যাবে গসাগু। তার মানে গসাগু কত হয়ে গেল 4। তার মানে অপশন নম্বর কততে 4 রয়েছে, অপশন এ। তার মানে 4 দ্বারা যদি আমি এই তিনটে সংখ্যাকে ভাগ করি স্যার, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে। করে দেখে নিবে নাইলে। তাহলে কি করলাম, বড় সংখ্যা থেকে আমরা প্রথমে ছোট দুটো সংখ্যাকে বিয়োগ করব, তারপরে সেকেন্ড লার্জেস্ট অর্থাৎ দ্বিতীয় সবচেয়ে বড় যেটা আছে সেটা থেকে আমরা সবচেয়ে ছোট সংখ্যাটাকে বিয়োগ করব, করে যেটি বিয়োগ ফল পাবো সেগুলোর আমরা কি করে দিব স্যার, সেগুলোর গসাগু করে দিব। গসাগু করে দিলে আমরা যেটা অ্যান্সার পাবো সেটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্ন দেখবে স্যার। আচ্ছা, কি বলছে, যদি চালের দাম 10% হ্রাস পায়, কত বলেছে স্যার, হ্রাস পায়। এটা একটু নিউমেরিক টাইপের আছে, চলো করে দেখাও তো দেখি কে কে আনসারটা করতে পারছো তোমরা। চলো করে দেখাও, প্রত্যেকে করবে, দেখি কে কে করতে পারছো তোমরা অঙ্কটা। অ্যান্সার করবে স্যার, প্রত্যেকে অ্যান্সার করবে। 30 সেকেন্ড সময় আমি দাঁড়ালাম একটু, 30 সেকেন্ড তোমরা করে দেখাও, প্রত্যেকে করবে। 30 সেকেন্ড সময়ের মধ্যে তোমরা করে দেখাবে। চলো টাইম আউট। করতে পেরেছো কিনা দেখো, দেখে নাও আমার সঙ্গে। 10% হ্রাস পাচ্ছে কার দাম স্যার, চালের দাম। অর্থাৎ 10% মানে কি 1/10, 10/100 কাটাকাটি করতে গেলে আমরা 1/10 পাবো। তার মানে আগে যদি আমার চালের দাম 1 কেজি চালের দাম 10 টাকা ছিল, তাহলে 1 টাকা হ্রাস পেয়ে গেছে, এখন হয়ে গেছে 9 টাকা। কত টাকা হয়ে গেছে স্যার, 9 টাকা। আগে যদি 1 কেজি চালের দাম 10 টাকা হতো, তাহলে এখন হচ্ছে 1 কেজি চালের দাম স্যার কত, 9 টাকা। এবার আমাকে বলছে যে একজন ব্যক্তি 250 এ 22 কেজি বেশি পায়, 250 টাকাতে 22 কেজি চাল বেশি পাবে, তাহলে বলছে প্রতি কেজি চালের আসল মূল্য কত। 250 টাকাতে কত কেজি স্যার পাচ্ছে, 22 কেজি। আর এখন চালের দাম কত আছে, 9। 1 কেজির দাম হচ্ছে 9, তাহলে 22 কেজির দাম কত হয়ে যাবে স্যার, 9 গুণিত 22 সমান কত আসবে, 18 8 তাহলে 19, 198। তার মানে অ্যাকচুয়াল কত হচ্ছে আমার 198, কিন্তু 198 এর মানটা কত দিয়ে দিয়েছে প্রশ্নে, 198 এর মানটাই দিয়ে দিয়েছে আমাকে 250। তাহলে এই 1 কেজির দামটা কত হয়ে যাবে, 250/198 করব, কাটাকাটি করলে 1.26 পেয়ে যাব স্যার আমরা। একেবারে সোজা ঘাল্লু প্রশ্ন ছিল, যাকে বলে একেবারে সোজা ছিল। দেখো 10% হ্রাস পাচ্ছে চালের দাম, 10% মানে কি 1/10। আগে যদি 10 টাকা প্রতি কেজি থাকতো, তাহলে এখন 1 টাকা হ্রাস পেয়েছে, 9 টাকা হয়ে গেছে। এবার বলছে একজন ব্যক্তি 250 টাকাতে 22 কেজি চাল বেশি পাবে, তার মানে 22 কেজি চাল পাচ্ছে 250 টাকাতে। এখন কত পাচ্ছে, এখন চালের দাম কত, 9 টাকা। তার মানে 22 টাকা, আগে 10 ছিল এখন 9, এখন লোকটা পাচ্ছে 250 টাকাতে 22 কেজি। তার মানে এই 9 টাকা যদি 1 কেজির দাম হয় এখন, তাহলে 22 কেজির দাম কত হবে স্যার, 9 গুণিত 22 সমান 198। আর এই 198 এর মানটাই আমাকে প্রশ্নে বলে দিয়েছে এখন 250 টাকাতে। তাহলে 198 এর মান যদি 250 হয়, একের মান কত হয়ে যাবে, 250/198। তাহলে প্রতি কেজি চালের দাম স্যার কত পেয়ে যাবো আমরা, 1.26। আশা করি বুঝতে পেরেছো। চলো এখান থেকে স্যার আমাদের কমপ্লিট হচ্ছে আজকের প্র্যাকটিস সেট। আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্ন বুঝতে পেরেছো। রবিবার তোমাদের আমি যেটা বলেছি, কনসেপ্ট ক্লাস শুরু হচ্ছে রবিবার থেকে, অর্থাৎ রবিবার আমরা কনসেপ্ট ক্লাস করব, তারপরে আবার সোমবার আমরা প্র্যাকটিস সেট চালাবো, প্র্যাকটিস সেটই করব। মাঝে মাঝে আমরা কনসেপ্ট ক্লাসগুলো দেখব, যেহেতু আমাদের পরীক্ষা কখন ঠিক বলতে আসি না, টেন্টেটিভ রয়েছে আমাদের কখন, যে ফেব্রুয়ারিতে হতে পারে। সেই জন্য আমরা এইভাবেই চলবো, যেন আমাদের প্র্যাকটিস সেটে আমার সব টাইপের প্রশ্ন রয়েছে, এবং আমি একেবারে জিরো থেকে বলে দিচ্ছি, তোমাদেরকে ভয় করার কোনো কারণ নেই। তোমরা যারা সত্যিকারের সিলেকশন পেতে চাও, সে আমার কাছ থেকে পড়ো, আর চাই তুমি অন্য টিচারের কাছ থেকে পড়ো, প্রত্যেক টিচার স্যার ভালো পড়ায়। এবার তোমাকে বেছে নিতে হবে যে তুমি কার কাছ থেকে ভালো বুঝতে পারছো, ভালো শিখতে পারছো স্যার। তাহলে এক জায়গায় স্থির হয়ে পড়ো, চারিদিকে দৌড়ে বেড়ালে স্যার শুধু দৌড়ে বেড়ানোটা হবে, আর কিছু হবে না, কিছু শিখতে পারবে না। একটা প্ল্যাটফর্মকে তুমি ফলো করে পড়ো স্যার, যেখানে তুমি ভালো বুঝতে পারছো, সেখানে লেগে থাকো, অবশ্যই তুমি সফলতা পাবে। আমি তোমাদেরকে যেটা বলেছি, এখানকার বাইরে একটা স্যার সিঙ্গেল পিস কিন্তু তোমাদের
প্যাটার্নের বাইরে আসবে না। কমনের কথা বলিনি, প্যাটার্নের বাইরে আসবে না, কারণ কোনো টিচার স্যার ম্যাথে কমন হুবাহু কমন দিতে পারে না। যেখানে দেখবে যে 100% হুবাহু কমন, সেখানে স্যার থাম্বনেল দেখে কোনোদিন যাবে না। গণিতে 100% হুবাহু কমন হয় না। হয় তোমার সংখ্যাগুলো চেঞ্জ থাকবে, ভাষাগুলো চেঞ্জ থাকবে, ফর্মুলা সেম, ফর্মুলা সেম। আমি ধরো একটা অঙ্ক এখন এই চালের দামটা করালাম, চালের জায়গাতে বলে দিল তোমাকে অন্য কিছু, চালের জায়গাতে বলে দিল আমার আটার দাম বলে দিল, আটার দাম বলে দিল 10%-এর জায়গাতে 20% বলে দিল, তাহলে এটাকে বলবো আমরা প্যাটার্ন কমন, এটাকে বলবো প্যাটার্ন কমন। আর হুবাহু কমন মানে কি, পুরো এই যে আমি কোশ্চেনটা করালাম এটাই একেবারে তোমাদের পরীক্ষা হলে চলে এসছে, এরকম স্যার কোনোদিন হবে না। যদি এই চালের জায়গাতে আমি তোমাদেরকে আটা করে দিতাম, তাহলে পারতে কি পারতে না করতে? আটা এখন যদি আটা লিখে দিই, এবার 20%-এর জায়গাতে যদি আমি 5% বা 10%-এর জায়গাতে যদি 5% বা 20% করে দিই, তাহলে এবার তোমরা পারবে কি পারবে না? অবশ্যই পারবে স্যার, যেহেতু আমি বলে দিলাম। না পারলে একবার তোমরা দেখে নিবে, প্র্যাকটিস করবে, যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত ভালো পারবে। প্র্যাকটিস করে নিলে, রিভিশন করলে পারবে। সেই জন্য গণিতে স্যার যে বলবে যে হুবাহু কমন আসবে, মিথ্যে কথা, একেবারে মিথ্যে কথা স্যার। একেবারে আমি এটা এই জন্য বলছি, কাউকে ছোট করার জন্য বলছি না স্যার। প্রত্যেকে স্যার সমান, প্রত্যেকে ভালো পড়ায়, সব টিচার সমান স্যার। তবে প্রত্যেক স্টুডেন্ট একটা টিচারের উপরে ভরসা নিয়ে আসছে যে এই টিচারের কাছ থেকে আমি পড়লে পরীক্ষাতে সম্পূর্ণ নম্বর তুলতে পারবো বা ভালো একটা মার্কস তুলতে পারবো, যে মার্কসের ফলে আমার সিলেকশন হয়ে যাবে। এবার যদি আমি স্যার তোমার সঙ্গে যদি উল্টো পাল্টা কথা বলে, ভুল ভাল ভ্রান্তি কথা বলে, যেহেতু তুমি স্টুডেন্ট স্যার, তুমি সেই জিনিসটা ধরতে পারবে না। যেহেতু আমি তোমার সঙ্গে যদি এখন ভুলভাল কথা বলি, যদি তোমাকে আমি ভিউজের জন্য স্যার ডাকি, তাহলে কিন্তু স্যার এটা একটা টিচারের বৈশিষ্ট্য না। আমি মনে করি স্যার এটা টিচারের বৈশিষ্ট্য না। আমি ততটুকু দিয়ে ডাকবো তোমাদেরকে, যদি তোমরা আমার কাছ থেকে বুঝতে পারো তাহলে স্যার করো, শেষ পর্যন্ত বিশ্বাস রাখো, অবশ্যই স্যার তোমরা ভালো একটা মার্কস তুলতে পারবে। একেবারে যতটা প্রশ্ন আসে তোমাদের ফুল মার্কস তোমরা তুলতে পারবে গণিতে। এবং সম্পূর্ণ প্রশ্ন কিন্তু প্যাটার্ন আমার করানো অঙ্ক থেকে সম্পূর্ণ প্যাটার্নে আসবে, সেম প্যাটার্নে, হুবাহু প্যাটার্ন স্যার তোমরা কমন দেখতে হবে। আমি প্যাটার্ন কমন বলবো, হুবাহু স্যার কমন কেউ দিতে পারবে না। আর একটা টিচার স্যার, আমার উদ্দেশ্য যেটা আমি মনে করি যে একটা টিচারের বৈশিষ্ট্য এটা হওয়া উচিত যে ক্লাসের একেবারে জিরো লেভেলের যে স্টুডেন্টটা তাকে নিয়ে চলতে, কারণ সেও আশা করে এসছে যে স্যার আমাকে বোঝাবে এবং আমি সেগুলো করতে পারবো। তাহলে স্যার আমি যদি একজন ভালো স্টুডেন্ট, ক্লাসের মধ্যে 100 জন স্টুডেন্টের মধ্যে যদি এই 100 জন স্টুডেন্টের মধ্যে 3 জন স্টুডেন্ট বা 5 জন বা 10 জন স্টুডেন্ট এমন থাকবে যাদেরকে একবার বললেই বুঝে যাবে, একবার বললে তারা করতে পারবে, কিন্তু বাকি যে স্টুডেন্ট রয়েছে স্যার 70টা, তাহলে তাদেরকে আমি কেন ক্লাসে ডাকবো? কেন ডাকবো? যদি আমি এই 10 জন স্টুডেন্টকে নিয়ে চলতে চাই, তাহলে বাকি 70 জনকে কেন নিয়ে চলতে যাবো? কেন এই বাকি 70 জন কি দোষ করলো স্যার? এরা বাকি 70 জন কি স্যার সিলেকশন দরকার নেই? তাদের কি ফাইন্যান্সিয়াল প্রবলেম নেই? সবারই অসুবিধা আছে, সবারই স্বপ্ন আছে। তাহলে এই যে বাকি 70টা স্টুডেন্ট যারা অঙ্কে কাঁচা, তারাও তো চাই যে স্যার আমাকে শেখাক, আর এটা ভরসা নিয়েই তো আসছে। এবং আমিও তো বলছি হ্যাঁ প্রত্যেকে শিখতে পারবে। সেই জন্য স্যার আমি প্রত্যেকটা ক্লাসে আমি একেবারে সেই সমস্ত ছেলেদেরকে নিয়ে চলি স্যার যারা একেবারে জিরো থেকে রয়েছে। বাকিরা যদি মনে করো যে আমরা স্যার অনেক স্লো চলছে বা এ চলছে, তাহলে তোমরা স্যার অন্য জায়গাতে যেতে পারো। যদি আমি এই 70 জন ছেলেকে টার্গেট করতে পারি স্যার, তাহলে এই যে 3 থেকে 10 জন ছাত্র রয়েছে ক্লাসের মধ্যে যারা একেবারে এক্সেলেন্ট ওয়ার্ক করে, তারা তো অবশ্যই পারবে স্যার। যদি এই 70 জন স্টুডেন্ট আমার কাছ থেকে বুঝতে পারে, তাহলে এই 3 জন অবশ্যই বুঝতে পারবে। এবং এদেরকে আমি যতটা ভেঙে বোঝাতে যাব, যদি এতটা ভেঙে বোঝাই, তাহলে এই যে 3 থেকে 10 জন স্টুডেন্ট রয়েছে, তোমরা যারা চালাক স্টুডেন্ট, তাহলে একটা জিনিস মনে রাখবে, যদি ভেঙে বলতে চাই, তুমি প্রত্যেকটা টাইপ ধরতে শেখো, তুমিও একদিন পড়ানোর যোগ্য হয়ে যাবে, তুমিও এখানে এসে পড়াতে পারবে। সেই জন্য টিচাররা যা বলে স্যার তোমাদের ভালোর জন্য বলে, প্রত্যেকটা জিনিস যে আমি এক্সপ্লেন করে বলছি তোমাদের ভালোর জন্য বলছি। যদি আমি কনসেপ্ট, যদি প্রত্যেকটা নতুন টাইপের যে অঙ্কগুলো আসছে, যে কনসেপ্টগুলো না আলোচনা করি, না ডিসকাস করি, তাহলে যদি স্যার সেই কনসেপ্ট থেকে একটু ঘুরিয়ে তোমাদের প্রশ্ন করে নিল পরীক্ষা হলে, তাহলে তুমি সেটা কিভাবে ট্যাকেল করবে? তাই তো? সেই জন্য তুমি যদি আগে ভিত্তিটাই শিখে যাও যে চিনি কি দিয়ে তৈরি, চিনি কি থেকে তৈরি, আখের রস থেকে, আরও কেমিক্যাল ফর্মুলা দিয়ে তৈরি, তাহলে সেই ফর্মুলাগুলো যদি তুমি জেনে যাও, তাহলে এবার তোমাকে
যা জিজ্ঞাসা করতে পারি চিনি সম্বন্ধে তুমি বলতে পারবে, তাই তো? সেম স্যার, এভাবে আমাদেরকে চলতে হবে। আর আমার উদ্দেশ্য স্যার এটাই, প্রত্যেক স্টুডেন্ট আমার কাছে সমান, আমি প্রত্যেককে টার্গেট করব। আমি চাই যে আমার ক্লাসে যে একেবারে জিরো লেভেলের ছেলে আছে সেও যেন পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে আসতে পারে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো প্রত্যেকে ক্লাস শেষ হওয়া মাত্র আর একবার তোমরা প্রত্যেকটা অঙ্ক একবার প্র্যাকটিস করে নিবে স্যার। এইভাবে রিভিশন করতে গেলে দ্বিতীয়বার ভোলার সম্ভাবনাটা কম থাকে আমাদের। ক্লাসের মধ্যে রিভিশন প্র্যাকটিস হয়ে গেলে জিনিসটা আমাদের মাইন্ডসেট ভালো হয়ে যায়। আর এইভাবে আমাদের প্রত্যেকটা সাবজেক্ট স্যার পড়া উচিত। আর তোমরা কে কোথা থেকে বাকি সাবজেক্টগুলো পড়ছো, কেমন চলছে বাকি সাবজেক্টের প্রিপারেশন, অবশ্যই স্যার আমাকে জানাবে তোমরা। এবং আমি যেটা বলেছি প্রত্যেক দিন তোমরা ক্লাস শেষে তোমাদের কোনো অসুবিধে থাকলে বা কোনো প্রশ্ন থাকলে যে রিলেটেড হোক, পড়াশোনা বা আর কিছু, তোমরা আমাকে দাদা হিসেবে লিখতে পারো কমেন্টে, আমি অবশ্যই তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।